এবার দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল পাবনার আশ্রম সেবক নিত্যরঞ্জনের। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। নিরীহ কর্মী তাকে এইভাবে হত্যা করা হয়েছে। সারা দেশে সংখ্যালঘু নিধনের যে মহাযজ্ঞ চলছে তারই অংশ হিসেবে আজকের এই ঘটনা ঘটেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন। বাংলাদেশে ভিন্ন মতের অসহিষ্ণু ব্যক্তিরাই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। We believe that these attacks are being carried out by individuals who are trying to stifle independent thought. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাতক্ষীরায় চরমপন্থী নেতা সানা গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। সাঁড়াশি অভিযানে সারা দেশে আটক 5 শতাধিক। বিএনপি নেতাকর্মীদের দমন করতে সরকারের সাঁড়াশি অভিযান, আশঙ্কা ফখরুলের। গুপ্ত হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ, সড়ক অবরোধ। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, আটক শতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের অবাধ বিচরণ আর অসামাজিক কর্মকাণ্ডে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। নাশকতা ঠেকাতে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এবং টানা দ্বিতীয় ম্যাচ হেরে কোপা আমেরিকা থেকে উরুগুয়ের বিদায়। কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও ভেনেজুয়েলা। কাল পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের সাথে হকারদের সংঘর্ষ হয়। ঢাকা ট্রেড সেন্টারের সামনে হকারদের বসা নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় হকাররা গুলিস্তানের ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে রাখে। সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করতেও দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে আছেন রিপোর্টার তানিন মেহেদী। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। স্বপ্না, আমরা এখানকার প্রত্যক্ষদর্শী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সকাল 11টার দিকেই মূলত আজকের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ফুলবাড়িয়ার যে ঢাকা ট্রেড সেন্টার রয়েছে, ঢাকা ট্রেড সেন্টারের যে ব্যবসায়ী এবং এর বাইরে যে ফুটপাতের যে হকার রয়েছে তাদের সঙ্গে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষ চলে এবং পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় কিন্তু এরপরে সংঘর্ষটি নিয়ন্ত্রণে আনে। যদিও এই মুহূর্ত পর্যন্ত গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যদিও এই জায়গাটি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি জায়গা, দেশের এবং দেশের বাইরেরও অনেক জায়গা থেকে যাতায়াত হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়ি চলাচল কিন্তু একদমই বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে গুলিস্তানে যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যে নামার যেটা রাস্তায় রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু ফ্লাইওভার থেকে কোনো গাড়িও নামছে না এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শনের জন্য এখানে এসেছেন। আমরা একটু চেষ্টা করছি শোনার জন্য তিনি কি বলেন সেটা জানান। জনগণের চলাচলের সুবিধার্থে, যান চলাচলের সুবিধার্থে, কিন্তু এটির পরেও এই দোকান মালিক এবং হকাররা যে গোলমালে লিপ্ত হয়েছে এটা দুঃখজনক। যারা এই নৈরাজ্য করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই নৈরাজ্য সৃষ্টি করে কেউ পার পাবে না। পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবো।
যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে, যারা এই আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছে, আপনি জানেন আমাদের ডিপ্টি পুলিশ কমিশনার মতিঝিল আনোয়ার সাহেব সিরিয়াসলি উন্ডেড, এবং যারা এই ধরনের জননিরাপত্তা বিঘ্ন করতেছে এক বিন্দু ছাড় দেওয়া হয় না। অলরেডি আমরা ব্যাপক সংখ্যায় গ্রেপ্তার করেছি। এই গোলমালে যারাই লিপ্ত হবে তাদেরকে আইনামূলে নিয়ে আসা হবে। ধন্যবাদ। সিটি কর্পোরেশনের পাশাপাশি পুলিশের দায়িত্ব রয়েছে ফুটপাত পরিষ্কার করা। সেটি করতে গিয়ে যখন আসলে আরো সেটি সংঘর্ষের রূপ নেয়, মূলত সে সময় পুলিশের পদক্ষেপ কি হবে? আপনি জানেন যে এই জায়গায় রাস্তাগুলো অবরোধ, এই হকারে বসেছিল। আমরা এটাকে উচ্ছেদ করেছি সিটি কর্পোরেশন ডিএমপি আমরা মিলে জনগণের চলাচলের সুবিধার্থে। এখন এটির পরে তারা যদি গোলমাল করে আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়ার, জননিরাপত্তা বিঘ্নিত করছে, সংঘর্ষ করছে, সেটা লফুলি অ্যাকশন আমরা নিব, মামলা হবে, গ্রেপ্তার হবে, বিচার হবে। কারোর ললেসনেস এটা আমরা মেনে নেব না। যে ললেসনেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। পুনরায় দখলের কোনো দর্শক, গুলিস্তানের ফুলবাড়িয়ায় ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর এই বিষয়গুলো আমরা জানছিলাম গুলিস্তান থেকে সহকর্মী তানিন মেহেদির কাছ থেকে। পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারাই হত্যার সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ। এদিকে পাণ্ডের এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না আশ্রমবাসীরা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় পাবনার হেমায়েতপুরে শুক্রবার ভোরে প্রতিদিনের মতো হাঁটতে বের হন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে। কিছু দূর যাওয়ার পর পাবনা মানসিক হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিত্যরঞ্জন পাণ্ডের এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। আসলে সবচেয়ে নিরীহ কর্মী, তাকে এইভাবে হত্যা করা হয়েছে। পোস্ট অফিসের কাজগুলো করতো, তার সঙ্গে সে ঋত্বিকতা করতো, ধর্ম প্রচারের কাজটাও করতো। সরকার বলছে যে তারা সাঁড়াশি অভিযান চালাবে, সেই কথা বলার পরবর্তীতে যদি এইরকম একটি ঘটনা ঘটে, সেটি একেবারে সরকারকে চ্যালেঞ্জ করা বা হুমকি স্বরূপ সরকার। এদিকে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা পাবনা প্রশাসনকে পূর্বেই সমস্ত মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সতর্কতা বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। তৎসত্ত্বেও আজকের এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই সারা দেশে সংখ্যালঘু নিধনের যে মহাযজ্ঞ চলছে, তারই অংশ হিসাবে আজকের এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একটা তদন্ত টিম আমরা গঠন করে দিয়েছি অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়টা আমরা সবকিছু আমলে নিয়েই আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। নিত্যরঞ্জন পাণ্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমে 40 বছর ধরে সেবায়েত হিসেবে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার আড়ুয়া কংসুর গ্রামে। সময় সংবাদ, পাবনা। যারা ভিন্নমত সহ্য করতে পারে না, বাংলাদেশে এমন ব্যক্তিরাই সাম্প্রতিক সহিংস হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে বিদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। এ সময় তিনি ইরাক ও সিরিয়ায় চলমান সহিংসতা, দক্ষিণ চীন সাগরে মার্কিন চীন উত্তেজনা, ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে যোগদানের যুক্তরাষ্ট্রের সমর্থন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মার্ক টোনার সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানান। বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই পাশে আছে উল্লেখ করে টোনার বলেন, এসব হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বিভাজনের চেষ্টা চলছে। এ সময় তিনি এসব হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। Bangladeshi authorities to bring the perpetrators of these acts. বাংলাদেশে বহুমতে বিশ্বাসের গৌরবজনক ঐতিহ্য রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো কোনোভাবেই দেশটির বেশিরভাগ মানুষের মতামতের প্রতিফলন নয়। ভিন্নমতে অসহিষ্ণুরাই সহিংসতার মধ্য দিয়ে দেশকে বিভাজনের অপচেষ্টা করছে। এই হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এ সময় তারা ইউপি নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তালিকা তুলে ধরে অবিলম্বে তা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া বেলা 11টায় একই স্থানে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট। এ সময় সম্প্রতি দেশব্যাপী ধর্মীয় গুরু ও ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আগামী 20 জুন সারা দেশের মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়। পরে একটি মিছিল প্রেস ক্লাব থেকে পল্টন হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়। সাতক্ষীরায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে তালা উপজেলার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মাগুরা ইউনিয়নের চারা বটতলায় টহল দেওয়ার সময় রাস্তার উপর একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন তারা। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বোমার আঘাতে 2 পুলিশ সদস্য আহত হলে তারাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় আহত হন মোটরসাইকেলের এক আরোহী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটার গান ও 3 রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযানে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ 5 শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে নাশকতা ও গুপ্ত হত্যা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরায় অভিযান চালিয়ে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত শিবিরের 7 কর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় নাশকতা ছাড়াও হত্যা, ছিনতাই সহ বিভিন্ন মামলায় কুষ্টিয়ার 6 উপজেলায় অভিযান চালিয়ে 57 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নাশকতার পরিকল্পনা করার সময় চট্টগ্রাম জেলা থেকে 135 জন, সিলেট বিভাগ থেকে 161 জন, দিনাজপুরে 100, নড়াইলে 49, সাতক্ষীরায় 35 এবং রাজশাহীতে 31 জনকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান বিএনপি নেতাকর্মীকে দমনে সরকারের বিশেষ কৌশল, এমনটাই আশঙ্কা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতাকে নজিরবিহীন মন্তব্য করে এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলেও মন্তব্য করেন ফখরুল। সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। 9 জন ইতিমধ্যেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যে কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এইটা একটা অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের উপরে চড়া হবে বলে আমরা আশঙ্কা করি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে এবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 6টি ধাপে সারা দেশে যে সহিংসতা হয়েছে, এটা অতীতে আর কখনো ঘটেনি, একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা, দলীয় যে আনুগত্য, সেইভাবে তারা কাজ করেছে। গুপ্ত হত্যার সন্ত্রাসীদের রক্ষা করতেই বিএনপি চেয়ারপারসন সরকারের উপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা আরও বলেন, গুপ্ত হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে পৃথক 2টি বৈঠকে তারা এসব কথা বলেন। বোমা মারার সময় খালেদা জিয়া বলছিল যে সরকার কাছে, তারপর ধরা পড়ে দেখা গেল যে হয় ছাত্রদল, নয় জামাত শিবির, না জেএমবি, এবং তাদের প্রোটেকশন দেওয়ার জন্য খালেদা জিয়া এইসব কথা বলতেছে। এই গুপ্ত হত্যা করে কি সরকার পতন ঘটানো যাবে? একসময় নকশারা করছিল পশ্চিমবঙ্গে, তাদের অস্তিত্ব কোথায়? খালেদা জিয়ার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। যিনি 2-2বার মাননীয় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তেমন একজন ব্যক্তি এই যে আপত্তিকর আচরণ, এটি কিছুতে আমার মনে হয় আর সহ্য করা যায় না। আমরা সব সূত্রগুলো দেখব। এই সূত্র যখন দেখা যাবে, তখন ওই মাথা যদি চলে আসে, এই ভয়েই তারা অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স, কাজে আগেই অফেন্স নেওয়ার চেষ্টা করছেন।
দুপুরের সময় আরও থাকছে। ঈদ কেনাকাটায় দেশি পোশাকের প্রতি বেশি আগ্রহ ক্রেতাদের। মান বিবেচনায় দামও তুলনামূলক কম জানালেন বিক্রেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা ঠেকাতে ক্যাম্পাসে স্থাপন করা হচ্ছে 100-রও বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া টহল পুলিশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষকদের হত্যার হুমকি দেওয়ায় এসব উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাস পুলিশ চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে সাদিকুর রহমানের রিপোর্টে। 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসীদের হামলার শিকার হন লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ। গত বছর 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসিতে খুন হন মুক্তমানা লেখক অভিজিৎ রায়। এসব হত্যাকাণ্ডের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। এসব হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই ছিনতাই ও ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও তার কোনোটিই কাজে আসছে না। কেননা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কয়েকটি প্রবেশপথ রয়েছে তার প্রত্যেকটি অরক্ষিত, যার ফলে এখানে যে কোনো সময় যে কেউ প্রবেশ করে চালাতে পারে নাশকতা। এমনটি আশঙ্কা প্রকাশ করছেন এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনেক সময় ছিনতাই ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে, তো আমার ক্যাম্পাসে আমি নিরাপদভাবে হাঁটতে পারতেছি না, বা টিএসসি যে ঘটনাগুলো ঘটে ইভটিজিংই বলেন বা যে কোনো বিষয়ে। সন্ধ্যার পর দেখা যাচ্ছে যে একটা জায়গায় যখন অন্ধকার থাকে তখন সেই জায়গাটায় কেউ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার একটা প্রয়াস পায়। এত বিস্তৃত একটা জায়গায় মানে সিসিটিভি ক্যামেরাতে কখনোই কিন্তু মানে নিরাপত্তা যে বিধান করা, নিরাপত্তা যে রাখা, সেটা কিন্তু অসম্ভব একটি কাজ। ক্যাম্পাস পুলিশ স্থাপন করা যায় তাহলে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে। কারা আসছে কারা যাচ্ছে এটা কোনো নজরদারি নাই, সুতরাং এখানে সবাই ইনসিকিউর আমরা ফিল করি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠন। পরবর্তীতে তাদের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত করার পাশাপাশি আবাসিক শিক্ষকদের বাসভবনে বসানো হয় সিসি ক্যামেরা। প্রত্যেক ফ্যাকাল্টি নিজেদের মতো করে তারা নিজেদের খরচে ক্যামেরা স্থাপন করবেন। মূলত গোটা ক্যাম্পাসটাকেই সিসি ক্যামেরার আওতাভুক্ত করার চেষ্টা আমরা করছি। পুলিশের কমিশনার মহোদয়ের সাথে আমি কথা বলেছি, তো তাদের পক্ষ থেকে তারা সকল ধরনের ব্যবস্থা নেবেন বলেছেন। বহিরাগতদের অবাধ বিচরণে অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিআরটিএ দুর্নীতিমুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন শুধু দালাল নয়, দুর্নীতির সঙ্গে বিআরটিএর কর্মকর্তারাও জড়িত। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পরিচালিত সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ঈদের যানজট নিরসনে 14টি স্পটে পুলিশের পাশাপাশি 1000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। এছাড়া যে কোনো অবস্থায় রাস্তা দখলমুক্ত রাখা হবে। কবে পাবো দালাল মুক্ত বিআরটিএ? ভেতরে যদি যোগ না থাকে তাহলে তারা প্রশ্রয় পায় কিভাবে? কোথাও কোথাও বিআরটিএ চেয়ার টেবিল নিয়ে বসে দালালরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। 14টা স্পটে 3টি শিফটে 1000 সড়ক স্বেচ্ছাসেবক নিয়োগ করছি। তারা যানজট নিরসনে পুলিশকে সহায়তা দেবে। এবার এটা বাড়তি ব্যবস্থা। আর বিআরটিএ কে যানজট নিরসনের রাস্তাগুলোকে দখলমুক্ত করতে হবে। যে কোনো অবস্থা রাস্তা দখলমুক্ত রাখতে হবে। যে কোনো সময় জেগে উঠতে পারে জাপানের ভয়ঙ্কর আগ্নেয়গিরি মাউন্ট ফুজি। শুধু জাপানিরা নয়, বিভিন্ন দেশের হাজারো পর্যটক জীবন্ত আগ্নেয়গিরির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে ছুটে যান সেখানে। ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে উঠলে বিরান হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা, তবে তা নিয়ে যেন ভয় নেই জাপানিদের। দর্শক, আপনাদেরও নিয়ে যাব মাউন্ট ফুজিতে। সংবাদের শেষাংশে দেখার আমন্ত্রণ রইল।
রমজানের শুরুতেই বন্দরনগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজ, বিপণী বিতানে ক্রেতাদের ভিড় থাকায় যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। তবে লোকবল সংকট থাকলেও যানজট নিরসনে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। বিস্তারিত থাকছে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। ৬০ লাখ লোকের বাস বন্দরনগরী চট্টগ্রামে, আর নগরীতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে প্রায় ৩.৫ লাখের মতো। ঈদকে সামনে রেখে মানুষের সাথে যানবাহন চলাচলের সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে বিপণী বিতানগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজের কারণেও প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। খুব জ্যাম, আগ্রাবাদ থেকে আসতে আমার 1 ঘন্টা লেগে গেছে। এখন এখানে প্রচন্ড যানজট বাড়ছে আর কি। এখন মনে করেন এই বিকেলের পর থেকেই প্রচন্ড যানজট লাগা যায়, মানুষের দুর্ভোগ আর কি। এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে, আর সামনে রোজা যত ঘনে আসবে তখন আরো বেড়ে যাবে। যানজটের জন্য আমরা ইনকাম দিতে পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা আসলে অফিস থেকে বাসায় ফিরি, আমাদের জন্য খুব বেশি যন্ত্রণা এটা। এই যানজট নিরসন হওয়া দরকার। অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগ এমনিতেই জনবল সংকটের কারণে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নগরীতে 1000 ট্রাফিক পুলিশ থাকার কথা থাকলেও বর্তমানে আছে তার অর্ধেক। এটা মেনে নিয়ে আমরা কায়িক পরিশ্রম ও আন্তরিকতা, এছাড়া কিছু নাই আমাদের হাতে। যেই পুলিশ যে ডিপার্টমেন্টে থাকুক তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি ট্রাফিককে সাহায্য করার জন্য। তো রোজাকে সামনে রেখে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমার মনে হয় সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে যানজটটা অসহনীয় পর্যায়ে যাবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনাকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যার কারণেই এই সমস্যাটা হয়। শৃঙ্খলাটা যদি ওখানে আনা যায় এবং যেখানে সেখানে গাড়ি পার্কিংটাকে যদি বন্ধ করা যায় তাহলে হয়তো অবস্থাটা এরকম অসহনীয় হবে না, কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। যানজট নিয়ন্ত্রণে রমজান চলাকালীন অবস্থায় নগরীতে ঢোকার সব প্রবেশ মুখ সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাক ও লরির প্রবেশ নিষিদ্ধ করেছে ট্রাফিক বিভাগ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা, তবে মার্কেটে আসতে শুরু করেছেন ক্রেতারা। শুরুর দিকে দেশি পোশাকের প্রতি বেশি আগ্রহ তাদের। মান বিবেচনায় দেশি পোশাকের দামও তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বছরের প্রায় সময় পোশাক কেনাকাটা করে থাকেন নগরবাসী, তবে এই সময়ে এসব কেনাকাটায় মনোযোগটা একটু বেশি। পছন্দ মতো পোশাকের খোঁজে এ দোকান ও দোকানে ঘোরাঘুরিও অন্য সময়ের চেয়ে বেশি। ঈদের এখনো বেশ দেরি, এরই মধ্যে উৎসবের আমেজে মার্কেটে আসতে শুরু করেছেন তারা। আর পছন্দ তালিকার শীর্ষে রাখছেন দেশীয় পোশাক, যা আরামদায়ক ও দামও তুলনামূলক কম। যেহেতু ঈদ একটু গর্জিয়াস নেওয়ার চিন্তা ভাবনা আছে, তো আরো কিছু দোকান দেখবো। কালেকশন গুলো মোটামুটি ভালোই, নতুনত্ব এসেছে। অনেক ড্রেস আমরা রেডিমেড নাও কিনতে পারি, সেক্ষেত্রে আমাদের টেলার্স গুলো নেওয়া শেষ করে ফেলে, সে কারণে আগে থেকেও দেখা। দামটা দেখলাম মোটামুটি একটু বেশিই লাগলো। প্রাইস ভালো, ড্রেসের কোয়ালিটি ভালো। আমার কাছে মনে হচ্ছে দেশিটাই বেশি বেটার। সেগুলি পরলে হচ্ছে আমরা বেশি কমফোর্টেবল ফিল করব। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা জানালেন, ঈদের কেনাকাটায় দামের চেয়ে পছন্দকে প্রাধান্য দেন ক্রেতারা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই তারা দোকান সাজিয়েছেন সারারা, গাউন, 3 পিস আর হাতে কাজ করা সালোয়ার কামিজে। আমাদের গর্জিয়াস ড্রেসগুলো বেশি চলতেছে, আপনার কারচুপি কাজ করা যে টাইপের ড্রেসগুলো, সারারা, তারপরে প্লাজো, তারপর আপনার লং ফ্লোর টাচ, এগুলোই চলতেছে। এর সময় দামি ড্রেসগুলোই বেশি চলে। সবারই আশা আছে যে একটা ভালো প্রেজেন্ট করবো। দেশিগুলোই ভালো চলতেছে, কারণ দেশিগুলো একটু প্রাইসটা চিপ আছে, 2503 ভিতরে থাকে। অনেকেই আসছেন পছন্দ মতো পোশাকের সৌন্দর্য বাড়াতে লেস ফিতার দোকানেও। প্রত্যাশা একটু যেন আলাদা হয় অন্যদের পোশাক থেকে। রেডিমেড দেশ থেকে এগুলো বানালে দেখতে একটু অনেক আলাদা লাগে, ইউনিক লাগে, তার জন্য এই লেসগুলো কেনা। চুবি কাজের আছে, পার্লের আছে, তারপরে রংধনু কিছু লেস আছে, কালারিং মাল্টি কালার চলতেছে মোটামুটি, মানে আগের মতো তো আর হয় না। 10 রমজানের পর বিক্রি জমে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 279 রান। এর আগে টস জিতে লঙ্কানদের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে আগেই নিশ্চিত করেছে ইংলিশরা।
লর্ডসে হিলসকে সাথে নিয়ে এদিন শুরুতেই ব্যাটিংয়ে নামেন অধিনায়ক অ্যালিস্টার কুক। 18 রান করে দলীয় 56 রানে হিলস সাজঘরে ফিরলেও একপাশ আগলে ব্যাট করে যান কুক। এরপর কম্পটন ও জো রুট দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর জেমস ভিন্স ফেরেন ব্যক্তিগত 10 রান তুলে। এরপর অবশ্য মাঠে নেমে অ্যালিস্টার কুককে বেশ ভালোভাবেই সঙ্গ দেন বেয়ারস্টো। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 80 রান। ব্যক্তিগত খাতায় 85 রান উঠতেই দলীয় 164 রানে সাজঘরে ফিরে যান অ্যালিস্টার কুক। এরপর মাঠে নেমে মঈন আলী 25 রান করে কিছুটা ভীত গড়ায় চেষ্টা করলেও দলীয় 227 রানে ফিরতে হয় তাকেও। অন্য পাশে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। এরপর তাকে সঙ্গ দিতে মাঠে নামেন ক্রিস ওকস। দিন শেষে বেয়ারস্টো 107 ও ওকস 23 রান করে অপরাজিত আছেন। 20 রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় তারা বলেন, রমজানে অতিরিক্ত প্রোডাকশনের কারণে অমানবিক চাপে পড়তে হয় পোশাক শ্রমিকদের, অথচ প্রতি বছরই বেশিরভাগ কারখানাই তাদের বেতন পরিশোধে গড়িমসি করে। ঈদের ছুটির ক্ষেত্রেও তাদের বঞ্চিত করা হয় বলে অভিযোগ করা হয়। তাই এবার শুধু বেতন বোনাসই নয়, ঈদ উপলক্ষে তাদের ন্যায্য ছুটিরও দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। দুপুরের সময়ে আরও থাকছে স্বপ্নের দোহাই দিয়ে গরুর দুধ পান করিয়ে দিনের পর দিন অপচিকিৎসা চলছে যশোরের ঝিকরগাছায়। হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ টাকা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভূমি ব্যবস্থাপনা আধুনিক না করায় জমির মালিকানা নিয়ে সামাজিক বৈষম্য বাড়ছে। বিশেষজ্ঞদের মন্তব্য, শতকরা 20% লোকের কাছে দেশের 70 থেকে 80% জমির সত্ত্ব থাকায় সুফল বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক। পাশাপাশি বসতবাড়ি তৈরি, শিল্পায়ন, অধিগ্রহণ ও প্রতারণার কারণে বেহাত হচ্ছে অনেক জমি। ভূমি মন্ত্রণালয়ের আশ্বাস, সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাস জমি বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে বৈষম্য এবং জমির অপব্যবহার অনেকটাই কমবে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। পরিসংখ্যানে মাথাপিছু 1.5 একর আবাদি জমির হিসেব থাকলেও মানিকগঞ্জের কাঙ্গাল মিয়ার রয়েছে কেবল 2 শতক বসত ভিটা। পৈতৃক সম্পত্তি হারিয়ে 82 বছর বয়সেও অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান তিনি। আমাকে স্বপ্ন হয়েছে। গ্রামীণ জনপদে এমন ভূমিহীনের সংখ্যা কমপক্ষে 60%। কৃষকদের মধ্যেও শতকরা 23%-এরও বেশি বর্গা চাষী। কত কৃষক আছে পরে খেতে কামলা দিতে পারতেছে না, কিছু করবে বর্গা রেখে কোনো মতে আর কি জীবন এই করে লাগে না। আমার বাবারও জমি ছিল না, আমার কাগজ এখন দরকার, তারা বাধ্যতামূলকভাবে দেরি করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খাস জমি ও অর্পিত সম্পত্তির বেশিরভাগই সরকারের নিয়ন্ত্রণে না থাকায় বঞ্চিতরা অধিকার পাচ্ছেন না। অনিয়ম আর প্রতারণার দৌরাত্ম্য রয়েছে ভূমি অফিসে। তহসিল অফিসে যান, দেখবেন যে কত ধরনের অনিয়ম হচ্ছে। খাস জমি নিয়ে হচ্ছে, অর্পিত সম্পত্তি নিয়ে হচ্ছে, এগুলোকে উদ্ধার করতে হবে। অনুপস্থিত মালিক যারা যারা শহরে বাস করি, তাদের কাছ থেকে জমিটা মানে কৃষকদের কাছে যেতে হবে। তার জন্য সরকারের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে, আইনের পরিবর্তন করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের দাবি, গত অর্থ বছরে 6700 পরিবারের মধ্যে 7000 একরেরও বেশি খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চগ্রাম করে দিচ্ছি। এই ভূমিহীনদের খালি বাড়ি না, আমরা 1 একর কোনো জায়গায় 5% ভূমির অ্যাভেলেবিলিটি অনুসারে 10%, 1 একর পর্যন্ত জমি আমরা ভূমিহীনদের দিতে পারি। সারা দেশে 3,66,57,000 একর জমির মধ্যে কৃষি জমির পরিমাণ অনেকটাই কমে গেছে। তবে এখনো যাদের অর্থ, শ্রম, মেধা এবং সময় এই কৃষিকাজে বিনিয়োগ করছেন, সেসব কৃষকরা বলছেন, তাদের হাতে জমির বেশিরভাগ মালিকানা থাকলে কৃষিসহ জাতীয় অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। স্বপ্নের দোহাই দিয়ে ধর্মকে পুঁজি করে বকনা গরুর দুধ পান করিয়ে অপচিকিৎসা চালাচ্ছেন যশোরের ঝিকরগাছার কবিরাজ আম্বিয়া বেগম। রোগমুক্তির আশ্বাস দিয়ে গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা পয়সা। তবে এই ধরনের চিকিৎসাকে প্রতারণার ফাঁদ বলেই মনে করছেন এলাকার সচেতন নাগরিকরা। আর চিকিৎসকরা বলছেন, বকনা গরুর দুধ পান করে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং কাঁচা দুধ খেলে শরীরের ক্ষতি হতে পারে। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। না কোনো পরীক্ষা নিরীক্ষা, না কোনো ওষুধ, শুধুমাত্র বকনা গরুর দুধ দাওয়াই হিসেবে ব্যবহার করে অসংখ্য মানুষের অপচিকিৎসা চালাচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর শিক্ষকপাড়া গ্রামের কবিরাজ আম্বিয়া বেগম। তার
তার দাবি, স্বপ্নে পাওয়া অলৌকিক ক্ষমতার কারণেই বাড়ির 18 মাসের বকনা গরুটি দুধ দিতে শুরু করেছে, যার 3 ফোঁটা পান করিয়ে অথবা চোখে ড্রপ আকারে দিয়ে মাথা ব্যথা, পেট ব্যথা, আলসার, চোখে কম দেখা ও চর্মরোগ সহ নানা রকম জটিল রোগ সারিয়ে তুলছেন তিনি। আর এই কাজে তাকে সহায়তা করছেন তারই কয়েকজন প্রতিবেশী। তবে বিনা পয়সায় চিকিৎসা দেবার দাবি করলেও মসজিদ কিংবা মিলাদে দান খয়রাতের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। স্বপ্নে কিভাবে দেখেছি আমি নিজেই করতে পারবো না, দেখেছি যে আবার গরুর পালানে দুধ আছে, ওই অবস্থায় আমি সকালবেলা উঠে গোসল মোসল করে গরু ধোয়াইছি, পালান টেনে দেখি 4 বাটেই দুধ আছে, আর নিজে খাইছি, খাই নিজে সুস্থ হয়ে আশেপাশে মানুষ দিয়েছি কম বেশি দিয়ে ওরা সুস্থ হয়ে গেছে। আমাদের 3টে ফাউন্ডেশন যায় মসজিদে, তারপরে আমাদের 88 আমরা মুরিদ দরগায় 88 দরগায় চলে যাচ্ছে এই টাকাটা। এদিকে আম্বিয়ার কথার ফাঁদে পড়ে আরোগ্য লাভের আশায় গ্রামের সহজ সরল মানুষগুলো ছুটে আসছেন তার কাছে। তবে এই কবিরাজি চিকিৎসাকে প্রতারণার ফাঁদ আখ্যা দিয়ে প্রশ্রয় দিতে নারাজ এলাকার সচেতন মহল। হাঁটুর ভিতর ব্যথা, আমি একদিন খাইছি তো আমার শিরা যন্ত্রণা করা কমে গেছে। যন্ত্রণাটা কম হয়েছে কিন্তু ব্যথাটা আছে অল্প অল্প। এটা একটা অপচিকিৎসা, এটা একটা প্রতারণার শামিল। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হরমোন ইমব্যালেন্সের কারণে বকনা গরু দুধ দিতে পারে। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কাঁচা দুধ অস্বাস্থ্যকর হওয়ায় সুস্থতার বদলে অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হইতে পারে, কিন্তু এই দুধ খেয়ে যে মানুষের রোগ ব্যাধি সেরে যাবে এরকম কোনো ব্যাপার না। কাঁচা দুধ অবশ্যই ফুটিয়ে না খেলে এর মাধ্যমে শরীরে বিভিন্ন ধরনের জীবাণুর ঘটিত রোগ হতে পারে। আর এই যে 1 ফোঁটা 2 ফোঁটা দুধ যে খাওয়ায় রোগী ভালো হচ্ছে, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। স্থানীয়দের কেউ কেউ জানান, একসময় সীমান্ত থেকে আনা ভারতীয় মালামাল বিক্রি করে সচ্ছলতা পান আম্বিয়া বেগম। গত 8 মে থেকে স্বপ্নের দোহাই দিয়ে তিনি চালাচ্ছেন এই অপচিকিৎসা। সময় সংবাদ, যশোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে হিলারি ক্লিন্টনের প্রতি আনুষ্ঠানিক সমর্থনের পর সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এই আহ্বান জানান। এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের মধ্যে বৈঠক হয়। এ সময় স্যান্ডার্স রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পকে প্রতিহত করতে হিলারির পাশে থাকার কথা জানান। এদিকে ট্রাম্প বলেছেন, আরও 4 বছর ক্ষমতায় থাকার লক্ষ্যেই হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্রের লুইভিলের ফ্রিডম হলে অনুষ্ঠিত হয়েছে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা নামাজ। স্থানীয় সময় বৃহস্পতিবার তার দাফন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত ব্যক্তি সহ জড়ো হন প্রায় 14,000 মানুষ। জানাজা ইমামতি করেন ইসলামিক চিন্তাবিদ জাহিদ শাকের। সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের ইচ্ছা অনুযায়ী তার শেষ বিদায় অনুষ্ঠানে শুক্রবার অন্যান্য ধর্মাবলম্বীদের অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, কৌতুকাফি নেতা বিল কসবি সহ অনেকে। মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি সবার জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছিলেন মোহাম্মদ আলী নিজেই। গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। কোপা আমেরিকার খবর। টানা দ্বিতীয় ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিল রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর এবার ভেনেজুয়েলার বিপক্ষে 1-0 গোলে হেরেছে লা সেলেস্তারা। এদিকে জ্যামাইকাকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেক্সিকো। আসরের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন, অথচ প্রথম ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে হোঁচট। তাই কোয়ার্টার ফাইনালে টিকে থাকার মিশনে সি গ্রুপে জয়ের পুরো আত্মবিশ্বাস নিয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয় উরুগুয়ে। যদিও প্রথম ম্যাচের পর এ ম্যাচেও লা সেলেস্তেরা পায়নি তাদের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে। কিন্তু পেনসিলভেনিয়ার মাঠে বার্সা তারকার অভাবটা বেশ ভালোভাবেই টের পায় উরুগুয়ে। তাই তো প্রথমার্ধে তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি ডিয়েগো গরিনরা। উল্টো ম্যাচে 36 মিনিটে ভেনেজুয়েলার হয়ে লিড আনেন ওয়েস্ট ব্রমউইচ ফরওয়ার্ড সলোমন রন্ডন।
বিরতির পর ফিরেও খুব একটা সুবিধা করতে পারেনি অস্কার তাভারেসের দল। শেষ দিকে অবশ্য কাভানি কিছুটা আশার আলো দেখালেও তা ব্যর্থ হয় প্রতিপক্ষ ডিফেন্ডারদের রক্ষণে। ফলে হারের পাশাপাশি আসর থেকে ছিটকে পড়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। এদিকে ক্যালিফোর্নিয়ায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য থাকে মেক্সিকোর। ফলস্বরূপ ম্যাচের 18 মিনিটে লিড পায় এল ট্রিরা। জেসাস করোনার অ্যাসিস্টে গোল করেন হাভিয়ের হার্নান্দেজ। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোলের মুখ দেখেনি দুদল। তবে বিরতির পর ফিরে বেশ কয়েকবার আক্রমণে যায় মেক্সিকানরা। শেষ পর্যন্ত 81 মিনিটে লিড দ্বিগুণ করে মেক্সিকো। হেক্টরের বাড়ানো বল প্রতিপক্ষের জালে জড়ান পেরালতা। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আনন্দে মাতে হুয়ান কার্লোস ওজোরিওর দল। ফারজানা মুমু, সময় সংবাদ। যে কোনো সময় জেগে উঠতে পারে জাপানের ভয়ঙ্কর আগ্নেয়গিরি মাউন্ট ফুজি। বিরান করে দিতে পারে বিস্তীর্ণ এলাকা। তবে এজন্য ভীত নয় জাপানিরা। প্রতিদিন শুধু জাপানিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের হাজারো পর্যটক জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে ছুটে যান। জাপান ঘুরে এসে মাউন্ট ফুজির কথা জানাচ্ছেন কমল দে। জাপানি ভূগোলবিদদের মতে এ পর্যন্ত মাউন্ট ফুজির আশেপাশে বড় 3টি আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমটি খ্রিস্টপূর্ব 663 সালে ও সবশেষ হয়েছে 1707 সালের 16 ডিসেম্বর। এই উদ্গীরণের ফলে অন্তত 50 বর্গ কিলোমিটারের বেশি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এমনকি 100 কিলোমিটার দূরে টোকিও শহরে ছড়িয়ে পড়েছিল এর ছাই। কিন্তু কালক্রমে এই আগ্নেয়গিরি মাউন্ট ফুজি হয়ে উঠেছে এখন জাপানের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। আমি প্রথমবার এখানে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মাউন্ট ফুজি দেখব। এটা খুবই সুন্দর। আমি এর চূড়ায় উঠতে চাই, এর জন্যই আমি এখানে এসেছি। জাপানের ট্যুরিস্ট গাইড প্রতিষ্ঠানগুলোর হিসেব অনুযায়ী প্রতি বছর অন্তত 5 লাখ দেশি বিদেশি পর্যটক আসে আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার জন্য। আর একই সময় 30,000 পর্বতারোহী মাউন্ট ফুজি জয় করে। জাপানের যে কোনো স্থান থেকে মাউন্ট ফুজি দেখতে অতিক্রম করতে হবে অন্তত ছোট বড় 50টি টানেল। 3776 মিটার উচ্চতার এই মাউন্ট ফুজি দেখার জন্য সাধারণ পর্যটকদের গাড়িতে করে 2305 মিটার পর্যন্ত আসতে দেওয়া হয়। বাকি পথ পার দিতে গেলে পূর্ব অনুমতি নিয়ে পাহাড় বেয়ে যেতে হবে। আমি অনেক দেশ ঘুরেছি, আর জাপানে আসবো কিন্তু মাউন্ট ফুজি দেখবো না, তা হতেই পারে না। এটা অসাধারণ। ঠান্ডা হলেও বরফের শুভ্রতা আমাকে মুগ্ধ করেছে। আমিও অন্যদের মতো এর চূড়ায় উঠতে চাই। বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে এসেছি মাউন্ট ফুজি দেখতে। এটা খুবই বিখ্যাত। মাউন্ট ফুজিকে স্থানীয়ভাবে 3 নামে অভিহিত করা হয়। এর মধ্যে মাউন্ট ফুজি নামটি সবচেয়ে বেশি জনপ্রিয়, যার অর্থ ইউনিক বা অদ্বিতীয়। 2013 সালে ইউনেস্কো মাউন্ট ফুজিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রায় 300 বছর আগে উদ্গীরণ ঘটেছিল এই ভয়ঙ্কর আগ্নেয়গিরি মাউন্ট ফুজির। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিস্তীর্ণ জনপদ। 300 বছর পেরিয়ে গেল, এখনো তার স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আবার যে কোনো মুহূর্তে উদ্গীরণ ঘটতে পারে এই আগ্নেয়গিরির। তারপর এখানকার সৌন্দর্য দেখার জন্য বিশ্বব্যাপী হাজারো পর্যটক ছুটে আসছে এই মাউন্ট ফুজিতে, অবলোকন করছে এখানকার সৌন্দর্য। জাপানের মাউন্ট ফুজি থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল পাবনার আশ্রম সেবক নিত্যরঞ্জনের। হতবাক এলাকাবাসী। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। সাতক্ষীরায় চরমপন্থী নেতা সানা গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। সাঁড়াশি অভিযানে সারা দেশে আটক 5 শতাধিক। বিএনপি নেতাকর্মীদের দমন করতেই সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আশঙ্কা ফখরুলের, গুপ্ত হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ। সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। এবং টানা দ্বিতীয় ম্যাচ হেরে কোপা আমেরিকা থেকে উরুগুয়ের বিদায়। কোয়ার্টার ফাইনালে মেক্সিকো, ভেনেজুয়েলা। কাল পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।